পাকিস্তানের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং সবশেষ দল হিসেবে পাকিস্তান স্কোয়াডটা ঘোষণা করেছে। এর কারণ হচ্ছে পাকিস্তানের কিন্তু আয়ারল্যান্ডের সাথে একটা সিরিজ ছিল, ইংল্যান্ডের সাথে একটা সিরিজ ছিল, সে কারণে পাকিস্তান সময় নিয়েছে। 25 তারিখ শেষ দিন ছিল, সে কারণে একেবারে শেষ দিনে গিয়ে পাকিস্তান তাদের স্কোয়াডটা ঘোষণা করেছে এবং খুব বেশি চমক কি আসলে এই দলটাতে আছে মনে হচ্ছে না। এর কারণ হচ্ছে আপনি হয়তো আমিরের কথা বলতে পারেন বা ইমাদ ওয়াসিমের কথা বলতে পারেন, তারা বাবর আজমের ক্যাপ্টেন্সিতে খেলেননি। শাহিন আফ্রিদি মাঝখানে একটা সিরিজ নিউজিল্যান্ডের এগেনস্টে ক্যাপ্টেন্সি করলেন, তখন শাহিন আফ্রিদির সাথে কথাবার্তা বলে তাদেরকে কামব্যাক করানো হয়েছে, আবারও বাবর আজমকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, সে কারণে হয়তো এই দুজন টিকে গেছেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সম্ভব একাদশ আসলে এর সাথে একটু অ্যাড করব, মানে কোচ কিন্তু পাকিস্তানের খুব রিসেন্টলি এই ইংল্যান্ড সিরিজের আগে অ্যাড হলেন গ্যারি কার্স্টেন, তাকে তারা চুজ করেছে, হয়তো সেটা একটা বিলম্বের কারণ হতে পারে। এবং মোটামুটি আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজে যে টিমটা ছিল তার থেকে 3 জনকে বাদ দিয়ে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। খুব চমক নেই, আপনি সেটা বলেছেন। সম্ভাব্য একাদশে মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব থাকছেন, বাবর আজম তার ক্যাপ্টেন্সি তো তিনি করছেনই, ফখর জামান, আজম খান, ইফতেখার আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং মোহাম্মদ আমিরের কামব্যাকটা ডেফিনেটলি হেল্পফুল হবে। পাকিস্তান যেভাবে খেলছে, গতকালকে ফখর জামান একটা ইন্টারভিউ বলছিলেন যে তাদের টেন্ডেন্সি এখন 200-এর দিকে যাওয়ার। আয়ারল্যান্ডের সাথে সিরিজে প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পর থেকেই তারা যেভাবে খেলছে, বাকি দুটো ম্যাচে কিন্তু মাত্র 17 ওভারে তারা ম্যাচ জিতে নিয়েছে। এবং ইংল্যান্ডের সাথে বাকি 3টা ম্যাচ আছে, সেখানেও ডেফিনেটলি একটা ফায়ারি অ্যাটমসফিয়ার পাকিস্তান টিমে দেখা যাবে। নিশ্চিতভাবে আপনি যদি টপ অর্ডারটা দেখেন, মোহাম্মদ রিজওয়ানের সাথে সাইম আইয়ুবকে তারা খেলাচ্ছে, এর কারণ হচ্ছে সাইম আইয়ুব ওই এক্স ফ্যাক্টরটা আসলে নিয়ে আসতে পারেন। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান দুজনই আসলে যে একই ধরনের স্ট্রাইক রেটে খেলেন, শুরুতে কিছুটা সময় নেন বা পাওয়ার প্লেটা কাজে লাগানোর চেষ্টা করেন, সে কারণেই ওই রীতিটা ভাঙার জন্য কিন্তু সাইম আইয়ুবকে মাঝখানে ইনক্লুড করা হয়েছে এবং ফাখার জামানও আসলে ওপেনার, তাকে 4 নম্বরে ব্যাট করাতে হচ্ছে। তো 5-6 তাদের আজম খান এবং ইফতিখার আহমেদ দুজনই ফ্রি ফ্লোয়িং ক্রিকেটটা খেলতে পারেন, ওই জায়গায় তাদের শক্তিমত্তার একটা জায়গা আছে। ইমাদ ওয়াসিম, শাদাব খান দুজনে যদি খেলেন, ব্যাটিং অর্ডারটা বেশ লেংদি হচ্ছে, ডেপথ থাকছে ব্যাটিং অর্ডারে, কারণ ওই দুজনই স্পিন বোলিং অলরাউন্ডার। আপনি মোরলেস এই দলটা নিয়ে কিন্তু পাকিস্তান খেলছে। আজম খান হয়তো নতুন ইনক্লুশন এবং পেস ডিপার্টমেন্টে নাসিম শাহ, শাহিন আফ্রিদির সাথে আমিরকে তারা ইনক্লুড করেছে। এখন আমির যদি সেরা একাদশে থাকেন সেক্ষেত্রে হারিস রফকে বাইরে থাকতে হবে, আর হারিস রফ যদি খেলেন সেক্ষেত্রে হয়তো আমিরকে বাইরে থাকতে হবে, কারণ শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ নিশ্চিতভাবেই খেলবেন। ব্যাকআপের কথা যদি আমরা বলি, আবরার আহমেদকে ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে শাদাব খানের, কারণ তিনি কখনো আসলে পারফর্ম করছেন, কখনো অফ ফর্মে চলে যাচ্ছেন, সে কারণে ওই জায়গায় ব্যাকআপটা ঠিক আছে। উসমান খানকে তারা রেখেছে, তাকে হয়তো মিডল অর্ডারে ব্যবহার করা যেতে পারে, ওপেনিংয়েও ব্যবহার করা যেতে পারে। তবে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে ব্যাটিংয়ে ব্যাকআপটা খানিকটা কম হয়ে গেছে এই দলটার, এবং সেটা তারা এই কারণেই করেছে যে বোলিং হেভি দল, তারা বোলিংটাই তাদের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গায়, ওই জায়গায় তারা ব্যাকআপ রাখার চেষ্টা করেছে। ব্যাটিং নিয়ে আসলে তারা খুব বেশি চিন্তা করছে না, কারণ হচ্ছে যে যেই ধরনের অলরাউন্ডার তাদের আছে ওই কোটা দিয়েই আসলে তারা ব্যাটিংটাও আসলে ফুলফিল করতে চাইছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.